গনে গনে প্রায় 1 বছর 4 দিন, সম্ভবত 1 বছরই আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, যে গত বছরের 8ই আগস্ট তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। তো আমি যখন নিউজটি করছি আজকে আপনার 9 তারিখ, 1 বছর 1 দিন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন। এই সময়টাতে অনেক কিছুতে তিনি ব্যর্থ, আবার অনেক কিছুতে সফল হয়েছেন। Catalonia by just a thread. You could be forgiven for thinking that in Bangladesh took place, and Sheikh Hasina's an opposition activist were arrested. Does the UN believe? We have seen the situation that's unfollowed there. শেখ হাসিনার চাইতেও ভয়ঙ্কর পরিণতি হতে পারে ডক্টর ইউনূসের। দেখেন এই মুহূর্তে ডক্টর ইউনূস একেবারেই ষড়যন্ত্রের গ্যারাফলে পড়ে গেছে। ব্রিটেনের ডাউটিং স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে। আওয়ামী লীগ তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাবে, শেষমেশ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। গুরুতর একটি অভিযোগ, এই প্রথমবার সম্ভবত উপদেষ্টা পরিষদের একেবারে কতজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত সেই তথ্য প্রকাশিত হয়েছে। সরকারের 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতিতে জড়িত। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়, সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি। গনে গনে প্রায় 1 বছর 4 দিন, সম্ভবত 1 বছরই আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, যে গত বছরের 8ই আগস্ট তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। তো আমি যখন নিউজটি করছি আজকে আপনার 9 তারিখ, 1 বছর 1 দিন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন। এই সময়টাতে অনেক কিছুতে তিনি ব্যর্থ, আবার অনেক কিছুতে সফল হয়েছেন। আমার কাছে মনে হয় যে কিছু কিছু কর্মকাণ্ড যেটা ডক্টর ইউনূস করতে পারছে, সামহাও এই কর্মকাণ্ডগুলো এই মুহূর্তে বিভিন্ন এলাকা, জাতি, গোষ্ঠী, মানুষের জন্য অনেক পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসবে। যেমন উল্লেখযোগ্য, আমার আজকে নিউজটার আগে আবারও বলি, যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে বা যে কোনো বাহিনী তুলে নিলে 12 ঘন্টার মধ্যে তার পরিবারকে জানাইতে হবে। যদি না জানায়, সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে বা গোয়েন্দা অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। বিভাগীয় তাকে জবাবদিহিতা করতে হবে। এইটা সারা বাংলাদেশের সকল মানুষের জন্য কল্যাণকর হয়েছে। কথা বলছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ব্যাপক আলোচনা আছে এই এলাকায়, এবং কি আমরা সেখানে দেখেছি যে আপনার সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় খুব বেশি সফলতা রাখতে পারে না। বিজিবি অসহায়, লোকাল পিপল বিভিন্ন জায়গায় অসহায়, কারণ এই অঞ্চলটা এতটা বিশাল আর পথগুলো এতটা দুর্গম যে সেখানে সরকারের পক্ষ থেকে নজরদারি করা, এমনকি বিভিন্ন পর্যায়ে সিসি ক্যামেরা লাগালেও সেগুলো থাকে না, ফোনের নেটওয়ার্ক থাকে না, টাওয়ার ভাঙা নিয়ে যায়, বিভিন্ন কর্মকাণ্ড চলে। তবে এবার যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছে সরকার, চাইলে ওই এলাকার নজরদারি বন্ধ করতে পারবে না সন্ত্রাসীরা। আমার মনে হয় এই প্রযুক্তিকে ব্যবহার করে গহীন অরণ্যে, বনে, জঙ্গলে নজরদারি রাখতে হবে, কারণ পার্বত্য চট্টগ্রাম বরাবরই ঝুঁকির মুখে থাকা একটা আপনার লোকালয়। পাহাড়ি শিক্ষার্থীদের ই লার্নিং এবং আধুনিক শিক্ষার সুযোগে আগামী 6 মাসের মধ্যে সরকার ক্ষমতা থেকে যাবার আগে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের 100টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালু করতে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলছেন, এই উদ্যোগে পাহাড়ি অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর এক নতুন যুগের সূচনা হবে। দুর্গম এলাকার শিক্ষার্থীরা অনলাইনে শহরের অভিজ্ঞ শিক্ষকদের পাঠ গ্রহণ করতে পারবে, যা শিক্ষার মানে সমতা আনবে, এমনকি শিক্ষার্থীদেরকে, আমজনতাকে প্রযুক্তি খাতে যথেষ্ট দক্ষ করবে, যা ভবিষ্যতে সেখানকার আয় উপার্জন, জীবনযাত্রা, সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সহায়ক হবে। আর আমার কাছে মনে হয় যে পার্বত্য অঞ্চলে এই আপনার এখানে বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে, লাইক প্রকৌশল কলেজ আছে, নার্সিং কলেজ আছে, হোটেল আছে, অনাথালয় আছে, ছাত্রাবাস আছে। এগুলো পরিকল্পনাও আপনার আরো বড় আকারে নেওয়া হবে, আর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সেখানেও বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে। বাট আমি মনে করি নিরাপত্তার ক্ষেত্রে এই স্টারলিং স্যাটেলাইট কানেকশন ওই এলাকাতে এমপ্লয়েড করতে পারলে এটা খুবই ভালো হবে আমাদের জন্য, কারণ সেখানে আমরা বিভিন্ন সময় দেখছি যে রাতের পরে নাকি, আমি শোনা কথা, পার্বত্য এলাকার অনেকের সাথে পরিচয় আছে, যে সন্ধ্যার পরে আসলে সেনাবাহিনীও খুব বেশি আপনার টহলে থাকেন না, অথবা সিকিউরিটি ইস্যুগুলোতে যেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন তারা ইনসিকিউর ফিল করেন। আমাদের লোকালয়ে একটা কথা আছে, বেশি বাড়লে একদম পার্বত্য চট্টগ্রাম
খাগড়াছড়ি বান্দরবন পাঠাই দিব। কেন? দুর্গম এরিয়া, সেখানে অনেকে পোস্টিং নিতে চায় না। পাহাড়ি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আছে, আবার বিভিন্ন ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিটিস কিন্তু সেখানে চলে। আমরা দেখছি আমাদের সেনাবাহিনী বিভিন্ন সময় এই অঞ্চলগুলোতে অভিযানও পরিচালনা করে। সো নিরাপত্তার জন্য স্যাটেলাইট নজরদারি হোক, আরো বিভিন্ন হোক, সিসি ক্যামেরা হোক বা ডিভাইসগত ইস্যু হোক, এই এলাকার নজরদারি দরকার। পাশাপাশি এই এলাকার জনগণ যেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই সুবিধার জন্য সরকারের এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই। তবে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতেই এটা আপনার কমপ্লিট করা উচিত, কারণ মাঝে মাঝে সিস্টেম হ্যাং হয়ে যায় আমাদের দেশে। আশা করি পার্বত্য অঞ্চলের জনজীবনের ভাগ্য বদলে যাবে। আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। বিশ্ববিখ্যাত আইনি প্রতিষ্ঠান ব্রিটেনের ডাউটিং স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য, অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটি যে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন, এই লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে। কারা আবেদন পাঠিয়েছেন? ডাউটিং স্ট্রিট চেম্বারের অন্যতম প্রভাবশালী দুই সদস্য, একজন স্টিভেন পাউলস কেসি আর একজন হচ্ছেন অ্যালেক্স টিনসলি। তারা দুইজন এই আবেদনপত্র পাঠিয়েছেন। এই আবেদনপত্রের বিষয়টি তারা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখানে যেটি বলা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেন এবং 8 আগস্ট 2024 সালে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা করেন। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক, এর সাথে যুক্ত ব্যক্তিরা এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক আক্রমণ শুরু করা হয়েছে। এই ধরনের আক্রমণের শাস্তি হয়নি এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন অপরাধীদের সম্পূর্ণ দায়মুক্তি প্রদান করেছে। অন্তর্বর্তীকালীন প্রশাসন 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। এই প্রতিশ্রুতি রক্ষা করা হবে কিনা তা এখনো দেখার বিষয়। আমাদের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাঝামাঝিতে বা ফেব্রুয়ারিতে যে রোজা, সেই রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। দেখুন, আমি শুরু থেকেই বলে আসছি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টি জানিয়ে বা নির্বাচনে একটি সম্ভাব্য সময়সীমা দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করেছে, মূলা ঝুলিয়ে রেখেছে সোজা কথা বলতে গেলে। ডাউটিং স্ট্রিট চেম্বার তারা সেই কথাই উল্লেখ করেছে। যাও, এখানে বলা হচ্ছে যে ইতোমধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে একটি জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে। তবে 2025 সালের মে মাসে অন্তর্বর্তীকালীন প্রশাসন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা শেষ না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম সীমিত করে। এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে, বাংলাদেশের আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে, সেই প্রশ্ন তুলে ধরা হয়েছে এই আবেদনে। আপিলটিতে স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন প্রশাসনকে জরুরি ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং এই ধরনের যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করার আহ্বান জানানো হয়েছে। এটি হচ্ছে ডাউটিং স্ট্রিট চেম্বারের ওয়েবসাইটে যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার মোটামুটি সম্পূর্ণটাই আমি আপনাদেরকে জানালাম। আগেই বলেছি, ডাউটিং স্ট্রিট চেম্বার যেন তেন কোনো ধরনের কোনো ল ফার্ম নয়। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তারা আওয়ামী লীগের হয়ে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ফাইল সাবমিট করতে যাচ্ছে। এটি এখনো পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না। তারা নিজেরাই জানিয়েছিল যে তারা এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে এবং সেখানে যা বলা হয়েছিল সেটিও আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। 8 আগস্ট 2024 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক, পুলিশ অফিসার, সংখ্যালঘু ও প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা উস্কানিতে অসংখ্য সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে। হত্যার অভিযোগে, মিথ্যা ফৌজদারি অভিযোগে নির্বিচারে কারাগারে আটক রাখা হয়েছে, বিশেষ করে সাংবাদিকদের। নিয়ন্ত্রণহীন মব সহিংসতা এবং ধর্মীয় সহিংসতার প্ররোচনা, এই অভিযোগগুলোর জন্য দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আরও অনেক কিছু ছিল যে বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আইসিসিতে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে তারা যে মামলা পরিচালনার উদ্যোগ নিয়েছে তার অংশ বিশেষ হিসেবে। এখন বিষয় হচ্ছে যে এতে কি হবে? আওয়ামী লীগ তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাবে? আওয়ামী লীগ ওপেন রাজনীতি করার সুযোগ পাবে? আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে? দেখুন, এই কথাও আমি প্রথম থেকে বলে আসছি, যা কিছু হচ্ছে গরম গরম অনেক কিছুই হচ্ছে। শেষমেশ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যত অভিযোগ থাক না কেন, অবশ্যই অভিযোগ রয়েছে, নির্দ্বিধায় আমরা এটুকু বলতে পারি। এবং সেই সব অভিযোগের বিষয়ে যে মামলাগুলো এর মধ্যে পরিচালিত হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেগুলো নিয়েও এর মধ্যে প্রশ্ন উঠেছে। মানে অতিমাত্রায় শাস্তি নিশ্চয়তার বিধান করতে গিয়ে একেবারে হসপস বাঁধিয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে যারা এই বিষয়গুলো তদারকি করছেন সেগুলা। অতএব সেই মামলাগুলো নিয়েও কিন্তু অনেক বড় প্রশ্ন আন্তর্জাতিক মহলে উঠতে শুরু করেছে, আগামীতে ভবিষ্যতে আরও বেশি করে উঠবে। যেমন ধরুন, আমি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা বলি। তার সম্বন্ধে প্রসিকিউটর, মানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তিনি এমন কথা উল্লেখ করেছেন যে তিনি 1000-এরও বেশি মানুষকে হত্যা করেছেন। এগুলো হচ্ছে কি যে অতিমাত্রায় বাড়াবাড়ি। তার বিরুদ্ধেও অনেক ধরনের অভিযোগ থাকতে পারে, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ কিংবা গ্রহণযোগ্য কোনো অভিযোগ দাঁড় করাতে হবে। একটা মানুষ সেনাবাহিনীতে চাকরি করছেন মেজর জেনারেল পদে,
হতে পারে তিনি আরো কয়েক বছর আগে থেকে হত্যাকাণ্ড শুরু করেছেন। যদি আমরা চিফ প্রসিকিউটরের কথাই ধরে নিই, কিন্তু 1000 মানুষকে হত্যা করা এটা এটা কিভাবে সম্ভব? গুরুতর একটি অভিযোগ। এই প্রথমবার সম্ভবত উপদেষ্টা পরিষদের একেবারে কতজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত সেই তথ্য প্রকাশিত হয়েছে, এবং সেটি প্রকাশ করেছেন আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি হচ্ছেন সাবেক সচিব এবং একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব। ওনার নাম হচ্ছেন ABM আব্দুস সাত্তার। তিনি বলছেন যে সরকারের 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতিতে জড়িত। শুধু রক্ষা এই যে তিনি প্রকাশ্যে এই 8 জন উপদেষ্টার নাম উল্লেখ করেননি, কিন্তু যেহেতু তিনি একেবারে সংখ্যাটা উল্লেখ করেছেন, নিশ্চয়ই তিনি জানেন যে এই 8 উপদেষ্টাকে। আমরা ভাবতাম যে উপদেষ্টা পরিষদের হয়তো 2-1 জন দুর্নীতি, অনিয়ম বা নানা রকম রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত, কিন্তু সংখ্যাটা যে 8 জন এটা কিন্তু জানা ছিল না। এই প্রথম জানতে পারলাম। তিনি বলছেন যে অবসরপ্রাপ্ত এই সচিব এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। এটা মারাত্মক ব্যাপার। কেন এরকম হবে? এমন কোনো কি নিয়োগ বদলির ক্ষেত্রে উপদেষ্টাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে? মানে সরকার কি বলেছেন যে এই উপদেষ্টারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে? সেটাও কিন্তু বোঝা গেল না। শুক্রবার রাজধানীর বিএম মিলনায়তনে এক সেমিনারে এই অভিযোগ করেন আব্দুস সাত্তার। তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি। বিসিএস ক্যাডারের 82 ব্যাচের এই কর্মকর্তা বর্তমান অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারটি আয়োজন করে প্রশাসন ক্যাডারের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিকেল 4টায় সেমিনার শুরু হয়, শেষ হয় সন্ধ্যা 7:30টায়। সেমিনারে প্রশাসন ক্যাডারের শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। আব্দুস সাত্তার তার বক্তব্যে বলেন, আমি খুবই হতাশ। আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে, কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারবো। কত কনফিডেন্টলি তিনি বলছেন 8 জন উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারবো। গোয়েন্দা সংস্থার কাছে 8 উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাততালি দেন। সাবেক এই সচিব বলেন, কষ্ট লাগে একজন উপদেষ্টার APS এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না। এটা কিন্তু অনেক দিন থেকেই উচ্চারিত হচ্ছে যে একজন উপদেষ্টা অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেছে। তিনি প্রশ্ন করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নূরজাহান বেগম চালাতে পারেন? স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে কি চালানো যায়? অর্থাৎ আসিফ মাহমুদ সচিব ভূঁইয়ার কথাই বলছেন যে মানে বাস্তবে তাই। স্থানীয় সরকার এবং যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এটা দুটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অথচ একেবারেই ছাত্র একজন যিনি উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। অনেকটা প্রতীকী দায়িত্ব পাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় তিনি চালাচ্ছেন, এবং এটা নিয়ে অনেক রকম সমালোচনা আছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 1 বছরে দুর্নীতি না কমে বরং অতীতের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন, এক সহকারী কমিশনার একটি স্কুলের জমির নামজারিতে 30 লাখ টাকা চেয়েছেন। ঢাকার আশেপাশের একজন ইএনও একটি কারখানার লেআউট পাস করতে 20 লাখ টাকা চেয়েছেন। আব্দুস সাত্তার বলেন, আমি একটা রাজনৈতিক দলের অফিসে বসি। গত 5 আগস্ট পর ওই অফিসে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী ভিড় করছেন। আমার বস তারেক রহমান ডেকে বলেন, কি হচ্ছে, এরা কারা, তারা এখানে কি জন্য আসে? আমি বলেছি এরা সবাই বঞ্চিত, এরা গত 15 বছর হাসিনার আমলে বঞ্চনার শিকার হয়েছেন। হাসিনার পতনের পর উচ্ছ্বাসে ছুটে এসেছেন ন্যায় বিচার পেতে। তিনি বলেছেন, দলীয় অফিসে ইন সার্ভিস কর্মকর্তারা আসা ভালো লক্ষণ নয়, আপনি তাদের অফিসে আসতে নিষেধ করে দেন। আমি অফিসের গেটে নোটিশ টাঙিয়ে দিয়েছি, ইন সার্ভিস কোনো কর্মকর্তা অফিসে আসতে পারবেন না, যদি কোনো সমস্যা থাকে অফিসার্স ক্লাবে আসেন। আব্দুস সাত্তারের এই বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাবেক সচিব এবং লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর AKM আব্দুল আওয়াল মজুমদার বলেন, তিনি একজন দায়িত্বশীল মানুষ, তথ্যপাত্র ছাড়া কোনো কথা বলার লোক নন। নিশ্চয়ই তার কাছে প্রমাণ আছে। তার এই বক্তব্যকে বিবেচনায় নিয়ে সরকারের চিহ্নিত করা উচিত ওই 8 উপদেষ্টা কারা। উপদেষ্টারা এসব করলে রাজনৈতিক ব্যক্তিদের দোষ দিয়ে লাভ নেই। আসলে দর্শক, আমি আগেই বলেছিলাম যে ইন্টারিম বা তত্ত্বাবধায়ক সরকার, অস্থায়ী সরকার কখনো লম্বা সময় তাদের অতিবাহিত করতে নেই অথবা দিতে নেই। যখনই তারা লম্বা সময় পথ পাড়ি দেবে ততই তাদের জনপ্রিয়তা হারাবে। শেখ হাসিনার চাইতেও ভয়ঙ্কর পরিণতি হতে পারে ডক্টর ইউনূসের। 24 সালের যে রাজনীতিটা আমরা কিভাবে বিশ্লেষণ করব, কিভাবে ব্যাখ্যা করব, এই বিষয়টাই আমাদেরকে নিয়ে ভাবতে হচ্ছে। শুরুর দিকে আমি যদি আপনাদেরকে বলি যে এই 24টা এমন একটা সাল আমাদের জন্য, এমন একটা কাল আমাদের জন্য। এই 24-এর প্রেক্ষাপট থেকে বাংলাদেশের মানুষ যতটুকু রাজনীতি শিখেছে, এটা কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো স্কুল কলেজ থেকেও এতটুকু রাজনীতি শিখতে পারবে না। এমনকি কোনো রাষ্ট্রবিজ্ঞানের বই থেকেও এতটুকু রাজনীতি শিখতে পারবে না। বাংলাদেশের শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত, আবাল বনিতা, বয়স্ক, কিশোর, তরুণ, তুর্কি, জোয়ান, যুবক সবাই রাজনীতি সম্পর্কে এতটাই গভীর জ্ঞান রাখে, যে এতটাই পারদর্শী, যেটা
আলাদা করে অনুমান করতে হয় না। আজকে দেখেন যারা চার স্টলে বসে আড্ডা দেয়, গল্প করে, তারাও কিন্তু জাতীয় লেভেলের রাজনীতিকে ভাবতে পারে, জাতীয় রাজনীতি করার ক্যাপাসিটি বা সামর্থ্য শক্তি রাখে। তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতির দৌড়টা কোথায় গিয়ে পৌঁছে গেছে। এমন একটা অবস্থায় দাঁড়িয়ে গেছি, একজন কৃষক রাজনীতি সম্পর্কে যতটুকু জানে, আপনার বাংলাদেশের সর্বসেরা যারা রাজনীতিবিদ, প্রথম সারির লোক যারা রাজনীতি করে, একেবারে সেম টু সেম তারা যতটুকু জানে ওই কৃষকও ততটুকুই জানে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের দেশের রাজনীতির কতটুকু উন্নতি হয়েছে। এই রাজনীতিটা কোনো প্রতিষ্ঠান বা বই থেকে শিখতে পারবেন না। 24-এর এমন একটা প্রেক্ষাপট তৈরি করা হয়ে গেল, আমাদের দেশের লোকজন, জনগণ রাজনীতিতে এতটাই পারদর্শী হয়ে গেল যেটা অতুলনীয়। এদেশের সমস্ত মানুষকে যদি আপনি আগামী 5 বছর যদি রাজনীতির উপর ক্লাস করান, তাহলে তারা এতটুকু রাজনীতি শিখতো না। কিন্তু এই যে একটা পরিস্থিতি তৈরি হলো তাদের সামনে বা পরিস্থিতি আসলো, এই পরিস্থিতিতে তারা যতটুকু রাজনীতি শিখেছে এটা অত্যন্ত শক্তিশালী, মানে প্রখর রাজনীতি শিখেছে। আমাদের দেশের সাধারণ মানুষগুলো গিয়ে বিদেশের বিভিন্ন দেশে রাজনীতির উপর ক্লাস নিতে পারবে, এটা আমি অন্তত মনে করি, এটা অন্তত আমি বিশ্বাস করি যে কেউ রাজনীতি সম্পর্কে অজ্ঞ নয়, সবারই ন্যূনতম জ্ঞান রয়েছে। এরপরে আমার যে থিওরিটা, আমি যেটা অনুমান করতে পারি যে আমাদের দেশে যত বড় নেতা সে তত বড় দেশপ্রেমিক, আর তার কাঁধে সবচেয়ে বেশি বিপদ সবসময় থেকেছে। আমরা যদি সেই শুরু থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেষে ডক্টর ইউনূস পর্যন্ত আমরা যদি নির্ণয় করি, আমাদের দেশের যতগুলো নেতা এসেছে প্রত্যেকেই ছিল দেশপ্রেমিক, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে ট্যাগ লাগিয়ে ছোট করা হয়েছে। এই বিষয়গুলো হচ্ছে রাজনীতির একটা প্রেক্ষাপটের পরিবর্তন, অর্থাৎ হিংস্র রাজনীতির অনন্য নজির। শেখ মুজিবুর রহমান থেকে বর্তমানে ডক্টর ইউনূস পর্যন্ত যারাই বিপদে পড়েছে, যাদের উপর নির্যাতনের স্টিম রোলার এসেছে, মনে করবেন যে তারাই দেশপ্রেমিক শাসক ছিল। বঙ্গবন্ধুকে 1975 সালে 15 আগস্ট নির্মম নির্যাতনের মাধ্যমে শেষ করা হলো, পুরো পরিবারকে ফিনিশ করা হয়েছে। চিন্তা করে দেখেন যে যত দেশপ্রেমিক ছিল, যত বড় দেশপ্রেমিক ছিল, সে তত বড় নেতা ছিল, আর যে যত বড় নেতা ছিল তার তত বেশি শত্রু ছিল। ধরা যাক তাকে শেষ করে দেওয়া হলো পরিবার সহ, রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য ছিল না। এর কিছুদিন পরে আপনি যদি দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের বা বাঙালির যে ইতিহাস, রাজনীতির ইতিহাস, এই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় পাওয়ারফুল সরকার যাকে বলা হয়, শক্তিশালী সরকার যাকে বলা হয়, শেখ মুজিবুর রহমানের যে সরকারটা ছিল, জিয়াউর রহমানের চাইতে শক্তিশালী ছিল না। আমরা বিভিন্ন ইতিহাস, বিভিন্ন প্রেক্ষাপট থেকে জানতে পারছি যে জিয়াউর রহমানের সরকারটা এতটাই শক্তিশালী ছিল, এতটাই মজবুত ছিল যে বাংলাদেশের ইতিহাসে এতটা শক্তিশালী সরকার কখনো ছিল না। একই সাথে জিয়াউর রহমান খুব কম সময়ে বাংলাদেশের মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে গেছিলেন যে একজন মেজর থেকে রাষ্ট্রপতি হলেন এবং তুমুল জনপ্রিয়তা নিয়ে দেশের শাসন গ্রহণ করেছিলেন বা শাসন পালন করেছিলেন। শেষ পর্যন্ত তার পরিণতিও কিন্তু আমরা দেখলাম যে শাহাদাতের মাধ্যমে শেষ হয়েছে। মানে আপনাকে তো একটা সিম্পল বললাম যে যত বড় দেশপ্রেমিক ছিল তার শত্রু তত বেশি ছিল, সে তত বড় নেতা ছিল। এরপরে আমরা যদি দেখি বেশ কিছুদিন পরে বা বেশ কিছু বছর পরে এরশাদের যে পরিণতি, সেটাও কিন্তু একটা ভয়াবহ পরিণতির মধ্যে দিয়েই চলে গেছে। কেমন করে? তাকেও বিভিন্নভাবে অ্যাটাক করা হয়েছে, যদিও তাকে স্বৈরাচার বলা হয়েছে, কিন্তু বাস্তব প্রেক্ষাপটে এরশাদের শাসনামলটাও জনগণের কাছে পছন্দনীয় ছিল বা পছন্দের ছিল। হয়তো অনেকে জাতীয় পার্টিকে পছন্দ করে না বলেই এরশাদের শাসনকালকে ভালোভাবে দেখছে না। যাই হোক, এরপরে আসে আপনার শেখ হাসিনা, যার সময়কাল 2008 থেকে 2024 পর্যন্ত, এই যে লং টাইম, প্রায় 17 বছরের যে রাজনৈতিক কেরিয়ার, ব্রাহ্মণার কেরিয়ার, বাংলাদেশের কোনো শাসক এত বড় লম্বা সময় নিয়ে রাজনীতির সিংহাসন ধরে রাখতে পারে নাই, যেটা কেবল শেখ হাসিনাই পেরেছে। আমরা দেখেছি তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে তাকে উৎখাত করা হয়েছে। মানে শেখ হাসিনাও একজন বড় দেশপ্রেমিক ছিল। এই ইদানিং সময় এসে বিভিন্ন ভুল বিভ্রান্তকর অবস্থা তৈরি করে মনে হচ্ছে যে তিনি দেশের সবচেয়ে ক্ষতিকর বা কিট ছিল, এটা কিন্তু মনে হচ্ছে। কিন্তু আপনি দেখেন 5-10 বছর পরে যখন আপনার সাথে ইতিহাসটা সামনে চলে আসবে, তখন আপনার মনে হবে না যে আপনার শেখ হাসিনা এতটা ক্রিমিনাল বা এতটা ডেভিলস ছিল না, এরকমটা মনে হবে না। এরপর শুধু তাই না, আমরা যদি দেখি তারেক রহমান, তারপরে বেগম জিয়া, এদের দিকেও যদি তাকাই, যে এরা কিন্তু আমাদের দেশের বৃহৎ রাজনৈতিক দলের নেতা। আজকে তাদের পরিণতি দেখেন যে বেগম জিয়া কিছুদিন পর জেল থেকে বের হলো, মানে কিছুদিন আগে জেল থেকে বের হলো। আর তারেক রহমানের কথা কি বলবো, যে তিনি 1.5 যুগ আগে মাতৃভূমি ছেড়েছে, এখন পর্যন্ত মাতৃভূমিতে পা রাখতে পারলো না। তার বিষয়টা বুঝতে পারছেন যে কত বড় একটা গেম প্ল্যানিং চলছে। এই যে গেম প্ল্যানিং এর মধ্য দিয়ে আমাদের দেশের শাসনভারটা কিন্তু একের পর এক ক্ষমতার পালাবদল হচ্ছে, একের পর এক নেতার পরিবর্তন হচ্ছে, বাট আমাদের নেতাগুলো টেকসই হচ্ছে না, আমাদের নেতাগুলো মজবুত হচ্ছে না। যে কোনোভাবে এরা মুসড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, দুমড়ে যাচ্ছে।